সুপ্রিয় শিক্ষার্থী, আমরা নিউটনীয় বলবিদ্যার চতুর্থ অধ্যায় থিওরি অংশ শেষ করেছিলাম। আজকে আমরা দেখব গাণিতিক অংশ, গাণিতিক কিছু সমস্যা, ভর্তি পরীক্ষার কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা একটা প্রশ্ন লিখে রেখেছি। চিত্র 1, একটা দণ্ড, সরু সুষম দণ্ড, এর মধ্যবিন্দু ও দিয়ে একটা অক্ষ, এর ভর m1 সমান 100 গ্রাম। এটাকে এসআই এককে করতে হবে আমরা জানি। আর দণ্ডের দৈর্ঘ্য AB, দৈর্ঘ্য 80 সেন্টিমিটার, এটা মিটার করতে হবে। 2 নম্বর আর একটা চিত্র আছে, একটা নিরেট গোলক, এর ভর আছে m2 80 গ্রাম, এটা কেজি করতে হবে। আর এক দিয়ে আছে কি 2 নম্বর চিত্রে গোলকটি বৃত্তাকার। 2 নম্বর চিত্রের যে গোলকটা, এই বৃত্তাকার পথের দৈর্ঘ্য, এই বৃত্তাকার পথের দৈর্ঘ্য 1 নম্বর চিত্রের দৈর্ঘ্যের সমান। 1 নম্বর চিত্রের দৈর্ঘ্য যা হবে সেটা বৃত্তাকার পথের দৈর্ঘ্য, অর্থাৎ এর পরিধি। এখন প্রশ্ন হচ্ছে 1 নম্বর চিত্রের জড়তা ভ্রামক কত? এই চিত্রের জড়তা ভ্রামক আমরা, এটা একটা বোর্ডের প্রশ্ন। 1 নম্বর চিত্রের জড়তা ভ্রামক, তার জড়তা ভ্রামকের সূত্র আমরা জানি, এটা সরু সুষম দণ্ডের জড়তা ভ্রামক I সমান 1/12 ml স্কয়ার। এখানে দণ্ডের ভর ধরা হয়েছে m1 l স্কয়ার। m1 এটা সোজা, m1 হচ্ছে 0.1 কেজি, এর কেজি করলেই আসে, আর l এর মান আসে 0.8 এর স্কয়ার। ক্যালকুলেশন করলেই চলে আসবে। এটা জড়তা ভ্রামক। প্রথম চিত্রের 1 নম্বর দণ্ডের জড়তা ভ্রামক I1 বের করলাম। এর ক্যালকুলেশন করলে আসবে কত? করলে আসে হচ্ছে 5.33 into 10 to the power minus 3 কেজি মিটার স্কয়ার, এটা আসে 1 নম্বর চিত্রের জড়তা ভ্রামক। এবার বলছে কোন ক্ষেত্রে ঘূর্ণন প্রবণতা বেশি হবে, 1 নম্বর ক্ষেত্রে নাকি 2 নম্বর ক্ষেত্রে? প্রশ্নটা হচ্ছে ঘূর্ণন প্রবণতা। 1 নম্বর ক্ষেত্রে জড়তা ভ্রামক আমরা বের করে রাখলাম, এটা এটা গ করলাম। এবার ঘ করবো। উভয় ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে জড়তা ভ্রামক বের করা গড়তে হয়ে গেছে, দ্বিতীয় চিত্রে এই জড়তা ভ্রামকটা লাগবে। প্রথম ক্ষেত্রে যেমন প্রথমে বলছি, এখানে আরেকটা ক্লু আছে, কি জানি, উভয় ক্ষেত্রে কৌণিক ত্বরণ 10 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। কৌণিক ত্বরণ বলেছে, কৌণিক ত্বরণ আলফা, উভয় ক্ষেত্রে কৌণিক ত্বরণ আলফার মান 10 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। এটা এই অক্ষকে কেন্দ্র করে ঘুরছে, এটা এই অক্ষকে ভারকেন্দ্রের ভিতর দিয়ে গমনকারী অক্ষ, তাকে কেন্দ্র করে পরিভ্রমণ করছে। উভয় ক্ষেত্রে আলফা, কৌণিক ত্বরণে আলফার মান একই। তো এবারে আমরা দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে আমরা দেখি I2 সমান আমরা জানি I2 সমান নিরেট গোলকের ক্ষেত্রে 2/5 mr স্কয়ার। এখানে m ভর ধরা হয়েছে m2 mr স্কয়ার, 2/5 mr স্কয়ার। এই যে r ব্যাসার্ধ, এর rটা বের করতে হবে। এর rটা বের করতে গেলে করতে হবে কি, আমার বলিছে কি দ্বিতীয় চিত্রে গোলকটি বৃত্তাকার পথের দৈর্ঘ্য। এই বৃত্তাকার পথের দৈর্ঘ্য মানে পরিধি 2πr। এই পরিধিটা হবে এর দৈর্ঘ্যের সমান। দৈর্ঘ্য হচ্ছে 0.8, এখান থেকে r এর মান 0.8/2π করে আসবে 0.8 ভাগ 2π করলে আসে 0.1273 এত মিটার আসছে এই গোলকের বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তাহলে 2/5 m2 বসায় দেব কত, 0.08 কেজি, আর এর মান 0.1273 তার স্কয়ার। এই মানটা ক্যালকুলেশন করে আমরা করতে পারবো। এই মানটা আমরা বসিয়ে রাখি এখানে, কত এসে 5.1836 into 10 to the power -4
-4 কেজি মিটার স্কয়ার। এসে দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে জড়তা ভ্রামক। আমরা এবার প্রশ্নটা মুছে ফেলতে পারি, এটা আমরা বুঝে গেছি। এবার বলছে ঘূর্ণন প্রবণতা বেশি হবে কার, কোন ক্ষেত্রে? ঘূর্ণন প্রবণতা। তো ঘূর্ণন প্রবণতা মানে টর্কের ব্যাপার। টর্ক I1 এর মানটা রেখে দিলাম। তো আমরা এখন I2/I1 যেটা খুশি I1/I2 করতে পারি। I2 5.1836 into 10⁻⁻4 by I1 সমান 5.33 into 10⁻⁻3 I2 এটা পেয়ে গেলাম। তাহলে টর্ক টাউ সমান সমান, প্রথম ক্ষেত্রে টর্ক টাউ1 সমান সমান, এটা থাক, টাউ1 সমান সমান I1 আলফা, আর টাউ2 সমান সমান I2 আলফা। উভয় ক্ষেত্রে কৌণিক ত্বরণ একই প্রশ্নে বলা আছে। তাহলে টাউ2/টাউ1, তাহলে আলফা কেটে যাবে, আলফা ভাগ করলে আলফা কেটে যাবে, তাহলে আসবে I2/I1। তার মানে এই মানটাই থাকবে, এই মানটাই এখানে বসাই দিলে হয়ে গেল। তাহলে আমরা এই মানটা দেখি এই দুটোর ভিতরে বড় কোনটা। এখানে দেখি, এখানে 10⁻⁻1 আসে, এটা কেটে গেলে কত আসে? 10⁻⁻1, 10⁻⁻1। তার মানে কত আসে? এখানে চলে আসে 0.51836 বাই এটা আসে 5.33। তো দেখতেই পাচ্ছি এর মানটা ভাগ করলে আমরা পেয়ে যাব, এর ভাগটা করলে আসে পয়েন্ট আসবে। এই মানটা আমরা দেখি, পয়েন্টটা দেখি কত আসে। 0.0973 এই মানটা স্পষ্ট দেখতে পাচ্ছি। এর মান 1-এর থেকে ছোট, 1-এর থেকে ছোট। তাহলে এবার আমরা এটা বুঝে ফেলি, লাগবে না আর, ব্যবহার করা হয়ে গেছে। এখন ঘূর্ণন প্রবণতা কোনটার বেশি হবে আমরা দেখি এটা। তাহলে টাউ2 সমান সমান 0.0973 টাউ1। তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি টাউ1 এর মান বেশি, অতএব টাউ1 ইজ গ্রেটার দ্যান টাউ2। তাহলে প্রথম ক্ষেত্রে বেশি বল দিতে হচ্ছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি? এই বস্তুর ক্ষেত্রে টর্কের মান কম, তাহলে কম টর্ক, বাধাদানকারী বল কম, তাহলে ঘূর্ণন প্রবণতা কার বেশি? বাধাদানকারী বল কম কার? দ্বিতীয় বস্তুর। প্রথম ক্ষেত্রে বাধাদানকারী বল কম, ওই বেশি প্রথম ক্ষেত্রে, তাহলে বাধাদানকারী বল ঘূর্ণন প্রবণতা কার বেশি হবে? দ্বিতীয় বস্তুর ঘূর্ণন প্রবণতা তাহলে বেশি হবে। এটা আমরা দেখলাম। এবার আমরা আরেকটা প্রশ্ন দেখি। তাহলে বাধাদানকারী বল টর্কের মান বেশি প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে বাধাদানকারী বল কম। বাধাদানকারী বল তার কম, টর্ক মানে বাধাদানকারী বল যেটা কম, সেটা ঘূর্ণন প্রবণতা বেশি, এটার ঘূর্ণন প্রবণতা বেশি। এই 2 নম্বর চিত্রের বুঝে ফেললাম এবার চিত্রটা। এটা একটা সৃজনশীল কোশ্চেন ছিল। এবার আমরা একটু পরের প্রশ্নটায় যাই। প্রশ্নটা একটু বড়, এটা আসছে চুয়েট, কুয়েট, বুয়েটে, রুয়েটে আসছে 22-23-এ। এটা লিখতে আমি একটু লিখছি, গরম বাতাসে পরিপূর্ণ।
গরম বাতাসে পরিপূর্ণ এম ভরের একটি বেলুন, এম ভরের একটা বেলুন গরম বাতাসে পরিপূর্ণ, গরম বাতাসে পূর্ণ বেলুন, সংক্ষেপে লিখছি একটু, বেলুন, বেলুনে আবার ঝুড়ি আছে, ঝুড়ি সহ পৃথিবীর দিকে এই ধরনের নামছে। বেলুন কিন্তু আবার ঝুড়ির নামানো আছে, ঝুড়ির সাথে, বেলুনের সাথে একটা ঝুড়ি আছে, ধরো একটা ঝুড়ি, এই ঝুড়ি আছে। এই ঝুড়ি কি করছে, ধ্রুব ত্বরণে এতে পৃথিবীর দিকে নেমে আসছে, এ ত্বরণে পৃথিবীর দিকে নেমে আসছে। ঝুড়ি থেকে কি পরিমাণ ভর ফেলে দিলে পৃথিবীর দিকে নেমে আসছে, এটা একটা কেস। এবার এই ঝুড়িটার ভর কত হলে, প্রশ্ন হচ্ছে ঝুড়ি থেকে কি পরিমাণ ভর ফেলে দিলে, এটা বললাম, ঝুড়ি থেকে কি পরিমাণ ভর ফেলে দিলে বেলুনটি উপরের দিকে, বেলুনটি উপরের দিকে ওই একই ত্বরণে চলে যাবে, উপরের দিকে এ ত্বরণে উপরের দিকে যাবে, এ ত্বরণে যাবে। তো সকল ক্ষেত্রে বেলুনের আয়তন একই, এই ত্বরণে গতিশীল হবে। সকল ক্ষেত্রে বেলুনের আয়তন একই ধরে নাও। এবার প্রথম ক্ষেত্রে কি হবে, প্রথম ক্ষেত্রে এ ত্বরণে যাচ্ছে নিচে, তাহলে এইটা এ ত্বরণে যদি নিচে যায়, তাহলে এই এর ওজনটা mg, কার, বেলুন সহ টোটালটার ভর, টোটাল বেলুন সহ ঝুড়ি সহ এ ত্বরণের নিচে নামছে, এর ওজন, এটি ক্রিয়া, আর এটা হচ্ছে প্রতিক্রিয়া, আর বা এফ ধরতে পারি। তাহলে এ ত্বরণে যদি নিচের দিকে যায় তাহলে কি আসবে, তাহলে বড় হচ্ছে এটা, তাহলে mg মাইনাস আর ইজ ইকুয়াল টু এম এ, ঠিক আছে। তাহলে আর সমান বের করে রাখলাম, আর সমান সমান আসবে mg মাইনাস এম এ, আর বের করে রাখলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে বলছে ওই একই ত্বরণে, এই পরের ছবিটায় তীর চিহ্ন পাল্টায় দিলাম, এবার তীর চিহ্ন উল্টে দিকে যাবে, বিপরীত দিকে। এই ভর ঝুড়ি থেকে কি পরিমাণ ভর ফেলে দিলে, এই ঝুড়ি থেকে কি পরিমাণ ভর ফেলে দিলে এখন ও ঝুড়িটা উপরের দিকে এ ত্বরণে যাবে, ভর হালকা হয়ে গেছে, এখন উপরের দিকে যাবে বেলুনটা, কি পরিমাণ ভর, এম এর মান কত হলে, এম চাচ্ছে, এম এর মান কত। তো এখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখি, এটা আসছে কুয়েটে, কোথায় আসছে, সিকেরুয়েটে আসছে 22-23, কত সাল, 22-23 সদ্য। তো এখন আমরা দেখি দ্বিতীয় ক্ষেত্রে বড় হচ্ছে আর, এটা বেশি উপরের দিকে যাচ্ছে, তার দ্বিতীয় ক্ষেত্রে আর মাইনাস, এখন ভর কত, ভর এতে ফেলে দিছে, মোট ভর ছিল এম, তার থেকে এম পরিমাণ ভর ফেলে দিছে, mg সমান সমান এইটে বিয়োগ এইটে, বোঝা গেছে, এটা সমান সমান এম এ, ভর কত, এম মাইনাস এম ইন্টু এ, এ ত্বরণে উপরের দিকে যাচ্ছে, ক্লিয়ার। এবার আর এর মানটা এখানে বসিয়ে দিই, ঠিক আছে। তাহলে আর সমান আমরা পাইছি কি, mg মাইনাস এম এ মাইনাস mg প্লাস mg ছোট হাতের সমান সমান এম এ মাইনাস ছোট হাতের এম এ। দেখো বড় হাতের mg, এটি এটা কাটা গেল। এবার এই পাশে, তাহলে আমরা চাইছি কি ছোট হাতের এম, তাই তো, ছোট হাতের এম যদি এ পাশে নিয়ে আসি তাহলে কত আসে, জি প্লাস এ ইজ ইকুয়াল টু এম এ,
তাহলে এম সমান সমান কত আসে, এম বাই এম এ বাই জি প্লাস এই এম, তাহলে কি আসছে, তাহলে আর সমান সমান এম জি মাইনাস এম এ, আর সমান এম জি মাইনাস আর সমান সমান এম জি মাইনাস এম এ বসলো, মাইনাস এম জি মাইনাস ছোটতের এম জি ইজ ইকুয়াল টু এম এ মাইনাস এম এ। তাহলে এখানে আসছে এম ইন্টু এখানে এই একটা আর একটাই, তাহলে এখানে আসছে টু এম এ আসছে, একটু ভুলে গেছে সরি, এখানে এম এ এভাবে টু এম এ আসছে, তাহলে কি এখানে টু এম এ বোঝা গেছে। এই এম এ মাইনাস এম এ এখানে দুটো যোগ হয়ে গেল, তাহলে ঝুড়ি থেকে এত ভরের বস্তু ফেলে দিলে বস্তুটা আবার একই ত্বরণে উপরের দিকে অগ্রসর হবে। ঠিক আছে, নেক্সট আসি আমরা পরেরটা, এটা মুছে ফেলি। তো ভালো কোশ্চেন ছিল। নেক্সট আসি পরেরটা, একটা বুয়েটে আসছে 20 সালে 19-20, এটাও আসছে বুয়েটে 19-20। প্রশ্নটা হচ্ছে 0.56 কেজি ভর বিশিষ্ট 0.56 কেজি ভর বিশিষ্ট একটি মিটার স্কেল, এটা জড়তা ভ্রামক সম্পর্কিত একটি মিটার স্কেলের 20 সেন্টিমিটার চিহ্নিত দাগের স্কেলের একটা মিটার স্কেল আমি একেই নিলাম, মিটার স্কেলের দৈর্ঘ্য 1 মিটার বা 100 সেন্টিমিটার, এইটা মাইনাস এইটা ঠিক মধ্যবিন্দু, এটা 50 সেন্টিমিটার, এইটুক টোটাল 1 মিটার 100 সেন্টিমিটার, এইটুক 50 মিটার স্কেলে 20 সেন্টিমিটার দাগাঙ্কিত, 20 সেন্টিমিটার চিহ্নিত দাগের 20 সেন্টিমিটার চিহ্নিত দাগের লম্ব অক্ষের সাপেক্ষে মিটার স্কেলটির ঘূর্ণন জড়তা নিরূপণ করো। লম্ব অক্ষের সাপেক্ষে ঘুরতেছে আর কি, মিটার স্কেলে কত, 20 সেন্টিমিটার চিহ্নিত দাগের 20 সেন্টিমিটার চিহ্নিত, এখানে এখান থেকে একটু 50, টোটাল তো 100, 20 সেন্টিমিটার মনে করে এই দাগ, এই এটুক 20, এটুক 20 সেন্টিমিটার, এটুক 30, মোট 50। এই তাহলে বলছে প্রশ্ন হচ্ছে স্কেলটি ঘূর্ণন জড়তা নির্ণয় করো, ঘূর্ণন জড়তা, লম্বকের সাপেক্ষে ঘুরতেছে, এর ঘূর্ণন জড়তা নির্ণয় করো। পাতলা স্কেলটিকে বলেছে কি, পাতলা স্কেলটি ঘূর্ণন জড়তা নির্ভর করে, স্কেলটিকে পাতলা রড হিসেবে বিবেচনা করে, এই যে স্কেলটিকে পাতলা রড হিসেবে বিবেচনা করো। তাহলে ঘূর্ণন জড়তা কি, রৈখিক জড়তা হচ্ছে ভর, আর ঘূর্ণন জড়তা হচ্ছে জড়তা ভ্রামক আই। প্রশ্ন এখানে একটু চালাকি, ঘূর্ণন জড়তা কত, ঘূর্ণন জড়তা আই সমান সমান, আমরা এখানে পরস্পর লম্ব অক্ষ উপপাদ্যের প্রয়োগ, তাহলে এটা ভার কেন্দ্রের ভিতর দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক প্লাস সমগ্র বস্তুর ভর, আর এদের মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গের এই, অর্থাৎ এইটুক, এর মধ্যবর্তী লম্ব দূরত্ব এইটুক, এই আইজি সমান সমান, এটা লম্ব অক্ষের উপাদ্য আইজি হচ্ছে ভার কেন্দ্রের ভিতর দিয়ে গমনকারী, এটা হচ্ছে ml স্কয়ার বাই 12 প্লাস এটা হচ্ছে এম এইচ স্কয়ার, এই হলো সূত্র। এমটা কমন নিতেও পারি বা আলাদা আলাদা ভাবে মানটা বসালেই হচ্ছে,
ভর এখানে 0.56 আছে, 0.56 বের করে নিয়ে আসলাম, একবারে কমন নিয়ে নিলাম। এল এর মান বলছে, এল এর এত দৈর্ঘ্য বিশিষ্ট, এল 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 দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, তাহলে 1 করলে 1/12 প্লাস এমটা কমন নিয়ে নিলাম। এইচ এর মান হচ্ছে, এইটা টোটাল হচ্ছে 30 সেন্টিমিটার থাকে এটুকু, এই দুই মধ্যবর্তী লম্ব অক্ষের মধ্যবর্তী দূরত্ব 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার মানে 0.3 তার স্কোয়ার, আর কিছুই না। এই মান বসালে পরে আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে, এটাই ঘূর্ণন জড়তা। এবারটা আসছে 0.0907 কেজি মিটার স্কোয়ার, এটা হচ্ছে 0.0997 কেজি মিটার স্কোয়ার হচ্ছে ঘূর্ণন জড়তা। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত রাখলাম।